জয় হোক। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে পানিহাটিতে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী করতল দাশগুপ্ত সাধারণ মানুষদের মুখোমুখি হচ্ছেন। সাধারণ মানুষ এই নির্বাচন এবং এই নির্বাচন যে প্রেক্ষিতে যে সমস্ত প্রশ্ন উঠে আসছে, সেই প্রশ্ন সরাসরি করতল দাশগুপ্তকে করতে পারবেন এবং করতল দাশগুপ্ত তার উত্তর দেবেন। আমরা সরাসরি সেই অনুষ্ঠানে চলে যাব। তো আমার প্রশ্ন হলো, এখন এআই এর যুগ চলছে এবং আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণে চাকরি যাচ্ছে। তো মানে এখান থেকে প্রচুর ছেলে মেয়ে আইটি সেক্টরে কাজ করেন এবং সল্টলেকে যান। তো সেক্ষেত্রে মানে আপনার কি ভাবনা চিন্তা এআই নিয়ে, মানে এখানে কি কোনো ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট এরকম কিছু হতে পারে? মানে কি আপনার ভাবনা চিন্তা বিষয়? এআইটা তো এখন একটা ভয়েসিং প্রসেসের মধ্যে রয়েছে। আমরা রোজ নতুন নতুন হচ্ছে যে ধারণা শিখছি এআই কি করতে পারে কি করতে পারে না। যেমন আমার এই ছবিটা অরিজিনাল আমার নেই, এআই করা, এটা আমাদের মধ্যে বোঝার নতুন জায়গা তৈরি হবে। তবে যে কোনো একটা প্রযুক্তি, সেটাকে আমাদের স্বাগত জানাতে হয়, কারণ প্রযুক্তির থেকে আমরা মুখ ফিরিয়ে থাকতে পারি না। সেই জন্যই বামফ্রন্টের সম্পর্কিত অনেক খারাপ কথা বাজারে চালু রয়েছে, কিন্তু কম্পিউটার লিটারেসি প্রোগ্রাম এটা বামফ্রন্ট সরকার স্কুলে স্কুলে চালু করেছিল, কারণ প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হয় তার জন্য। তাহলে এআই যখন আরো সামনের দিকে এগোবে, তখন এআই এর লার্নিং টুলস বা এআই এর থেকে ওটাকে ব্যবহার করে কোনো খারাপ কাজ, ফ্রড, ফেক নিউজ ইত্যাদি ছড়ানো যাতে না যায়, তার জন্য প্রোটেকটিভ মেজার, যেটা কেরালায় শেখানো হয়, যে আপনি হোয়াটসঅ্যাপে ফেক নিউজ ছড়ানো বুঝবেন কি করে কোনটা ফেক নিউজ। এই ধরনের এনাবেলড সার্ভিস বা এই ধরনের টেকনিক্যাল পড়াশোনা ভবিষ্যতে অবশ্যই আমাদের পরবর্তী প্রজন্মকে সেটা তার সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এবং স্পেশালাইজেশনের ক্ষেত্রে কলেজে যেমন আমরা অনার্স এর ক্ষেত্রে স্পেশালাইজেশন করেছি, এখন কি যেন বলে যাতে মেজর, সেই স্পেশালাইজেশন হয়। ভবিষ্যতে এই প্রযুক্তি যত এগোবে তত এই স্পেশালাইজেশনের দরকার হবে, সেটা অবশ্যই সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত হবে, হতেই হবে। প্রযুক্তির থেকে মুখ ফিরিয়ে থাকা যায়। বৈশাখী দাস, আমরা বেশ কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ ধীরে ধীরে বৃদ্ধাবাসে পরিণত হচ্ছে। কারণ আমার আপনার মতো বয়সী যারা আছেন তাদের ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করার পরে পশ্চিমবঙ্গে সেইভাবে তাদের জন্য কোনো কাজের কোনো ব্যবস্থা নেই, সে কারণে তাদেরকে বেশিরভাগই ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে। আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা ক্ষমতায় এলে এদের জন্য কি ভাবছেন? আপনার পরিবারের মতো আমাদের পরিবারের এরকম বহু ছেলে মেয়ে যারা কাজের জন্য বাইরে চলে গিয়েছে। আমার স্কুল কলেজের বন্ধু সব মিলে বোধ হয় 5-6 জন আছে, যাদের সাথে 2-3 বছর পর পর ক্রিসমাসে দেখা হয়, পুজোর ছুটি পাওয়া মুশকিল। কিন্তু পশ্চিমবাংলায় এইরকম পরিস্থিতি এটা তো অতীতে ছিল না। এটা একটা খুব গালধারি ইংরেজি শব্দ ছিল ব্রেইন ড্রেইন, যেখানে যত ভালো মস্তিষ্ক রয়েছে সেগুলোকে হচ্ছে কাজের জন্য বাইরে ড্রেইন হয়ে যাওয়া। এইটাকে আটকাতে হবে যে কোনো মূল্যে, না হলে পশ্চিমবাংলা যে কি ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাচ্ছে এটা আমরা করোনার সময় খানিকটা অভিজ্ঞতার মধ্যে ছিল। বন্ধু বান্ধব সব বিদেশ থেকে, আপনাদের সকলের, এটা আমার একার ব্যাপার, সব বন্ধু বান্ধব বিদেশ থেকে ফোন করছে যে টাকা যা লাগে দেবো, কিন্তু খাবারটা, ওষুধটা, অক্সিজেনটা, নেবুলাইজারটা এইটা হচ্ছে বাড়িতে পৌঁছে দিতে হবে। সেই সুযোগ তাদের কাছে নেই, কারণ তারা বিদেশে পড়ে রয়েছে। আমরা বামপন্থীরা এটা বরাবর বলেছি যে শিল্পের জমিতে শিল্প করতে হবে। তাহলে পশ্চিমবাংলায় এইরকম বহু জায়গা যেটা রয়েছে যেগুলো সেই জমি সরকারি হাতে রয়েছে, তাহলে যে জমিতে সরকারি হাতে রয়েছে সেই জমিতে শিল্প তৈরি করতে হবে। সেটা বড় ইন্ডাস্ট্রি হতে পারে বা সেটা অল্প লোকজন কাজ করছে। এখন MSME, মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রি, এগুলো খুব ফ্লারিশ করছে। ফলে বড়, মাঝারি, ছোট শিল্প যে কোনো ভাবেই হোক, সেইটা হচ্ছে যে পশ্চিমবাংলার মধ্যে তৈরি করার জন্য ব্যবস্থা তৈরি করতে হবে, যাতে করে বাইরে যারা চলে গিয়েছেন তারা পশ্চিমবাংলায় এসে তাদের যোগ্যতার মতো কাজ পান। এখন আমার বন্ধু বান্ধব যারা সেই 2006-7 চলে গেছিল, এখন এইটা একটু খেদোক্তি করে যে ভাই ফিরতে তো চাই, কিন্তু আমি ওখানে যা পাই সেইটা আসলে এখন এসে সেক্টর 5-এ কি নিউ টাউনে কি অমুক তমুক জায়গায় পাবো না। তাহলে তাকে তার জীবনযাত্রার মতো করে রাখার ব্যবস্থা করতে হবে। এইটাও আমরা আমাদের ইশতেহারের মধ্যে বলার চেষ্টা করেছি যে পশ্চিমবাংলায় নতুন শিল্প তৈরি হবে, শিল্পের জমিতে শিল্প তৈরি হবে, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিতে হবে, যে আমি যেটা পারি
সেইটাই আসলে আমাকে কাজ দিতে হবে। আজকে ইঞ্জিনিয়ারিং কেউ পাস করছেন, কিন্তু তাকে ব্যাংকে চাকরি করতে হচ্ছে, কারণ ইঞ্জিনিয়ারিং এর সেই সুযোগটা থাকছে না। বা যিনি সায়েন্স নিয়ে পড়াশোনা, কমার্স নিয়ে বা আর্টস নিয়ে পড়াশোনা করেছেন, তাকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করতে তিনি বাধ্য হচ্ছেন, কারণ তার আর্টস নিয়ে পড়ার যে বিষয় সেটাই তিনি কাজ পাচ্ছেন। ফলে জব স্কিল মিসম্যাচ বলে একটা কথা হচ্ছে, সেটা খুবই হচ্ছে যে আমি যা পড়াশোনা শিখেছি সেইটা আমি কাজের জায়গায় রাখতে পারছি না, সেই স্কিলটা আমি ওখানে কোনো কাজে লাগাতে পারছি না। বামফ্রন্ট সরকার তৈরি হলে এইরকম একটা বিকল্প দিশা হবে যে আমরা যা পড়াশোনা শিখছি সেই স্কিলটাই আমি চাকরিতে পাবো, এবং নতুন শিল্প তৈরি হবে যাতে বাবা মায়েদেরকে একা এখানে রেখে ছেলে মেয়েদেরকে বাইরে চলে যেতে না হয়। এটা একদিনে হবে তা নয়, কিন্তু শুরুর দিন থেকে, বামফ্রন্ট সরকার তৈরির শুরুর দিন থেকে আমরা এই প্রসেসে যাব, যাতে কয়েক বছরের মধ্যে আমাদের চোখের সামনে আমরা এই ডেভেলপমেন্টটা দেখতে পাই। তারা বলেই সম্বোধন করছি। প্রথমত বলছি যে আমাদের এসএসসি হয়েছে ধরুন 2011 সাল, কারণ 2016 যে এসএসসি হয়েছে সেটা চাকরি বাতিল হয়ে গেছে। 2025-এ তাদের জন্য, যাদের চাকরি বাতিল হয়েছে তাদের জন্য হয়তো আমরা ফ্রেশাররা এসএসসি দিতে পেরেছি, কিন্তু সেই এসএসসিতে আমরা ফ্রেশাররা পিছিয়ে গেছি 10 নম্বরের জন্য। সেই 10 নম্বরের জন্য আইনগতভাবে লড়ছি, কিন্তু আমরা ফ্রেশাররা যে আন্দোলনটা হচ্ছে সেখানে আমরা কোনো রকম আপনাদের তরফ থেকে কোনো কিন্তু সহযোগিতা এখন অব্দি পাইনি, এবং আপনাদের তরফ থেকে কোনো বিরোধী দলের তরফ থেকে পাইনি। যদি একটু আপনারা থাকতেন তাহলে আমার মনে হয় আন্দোলনটা একটু স্ট্রং হতো। আর যেটা বলা সেটা যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে এই 10 নম্বরে কি হবে আমাদের অন্তত প্রেশারের ক্ষেত্রে, কারণ আমাদের প্রেশারের ক্ষেত্রে আমরা মনে করি আমাদের সাথে কিন্তু অন্যায় হয়েছে, সেটা সরাসরি না হলে ভুলপাতে হয়েছে, সেটা সকলে না বুঝলে আমরা অন্তত যারা শিক্ষিত বলে সকলেই বুঝতে পারছি। কিন্তু আমরা দেখলাম যে এত মিছিল, এত মিটিং, কোথাও 10 নম্বর নিয়ে একটা প্রশ্ন নেই, কেউ কিছু বলেনি, কোনো দলই বলছে না। এটা প্রথমত। দ্বিতীয়ত আপনারা ক্ষমতা আসলে 10 নম্বর নিয়ে কি হতে পারে, আর যদি না আসে বিরোধী দল হিসেবে কি হবে? আমাদের পার্টির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম এই যে গন্ডগোলটা, যে অভিজ্ঞদেরকে একটা নম্বর সেটা ফ্রেশারদের নয়, এই অভিজ্ঞদের মধ্যে সবাই যোগ্য অভিজ্ঞ কিনা, সবাই আসলে 10 নম্বর পাওয়ার অধিকারী কিনা, নাকি এখনো যে চাল আর কাপড় মিশে আছে সেটাকে আলাদা করা যাচ্ছে না, এইটা নিয়ে একাধিক এখনো অব্দি চাল কাপড় মিশে আছে। হ্যাঁ, আমি এটাই বলছি যে এইটা তো সুপ্রিম কোর্টে বলেছে যে এমন ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে যে আমরা এটা করতে বাধ্য হব, তাহলে চাল কাপড়টা মিশে আছে। আমাদের পার্টির সম্পাদক একাধিক প্রেস কনফারেন্স এই কথা বলেছেন, কিন্তু সেটা পুরো মানুষের কাছে পৌঁছানোর জন্য যে মিডিয়া, সেটাকে আরো শক্তিশালী আমাদের করতে হবে যাতে তার কথাটা বেশি মানুষের কাছে পৌঁছায়। এই প্রসেসটা তৃণমূল চালু করেছে আসলে ব্রিটিশদের থেকে শিখে। এই যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এটাও চালুই করেছে যে এমন একটা জায়গায় ছাত্রছাত্রীদেরকে ঠেলে দাও যাতে ওরা নিজেদের মধ্যে মারামারি করে মরে। যেমন এইখানে ফ্রেশার না এক্সপিরিয়েন্সড, এই যে ফ্রেশারও যোগ্য চাকরি চায়, যিনি যোগ্যতার সাথে 10 নম্বর বাড়তি দাবি করছেন, অন্যভাবে নেবেন না, আপনি দাবি করছেন যে যোগ্য চাকরি, আর উনিও যোগ্য, উনি পড়িয়েছেন এতদিন, উনিও বাড়তিটা দাবি করছেন। এই দুজনের টার্গেট কিন্তু আসলে একই, যে যোগ্যতার সাথে চাকরি করতে চাই, কিন্তু তৃণমূল ডিভাইড অ্যান্ড রুল করে সেটা হতে দেয়নি। আপনার মনে থাকবে 14 টেট বনাম 17 টেট, 17 টেট বনাম 22 টেট, তাদের নিজেদের মধ্যে এমন গন্ডগোল ইত্যাদি লাগিয়ে দেওয়া হয়েছিল যাতে করে তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন না করে একে অপরের বিরুদ্ধে বলছে। আমাদের কথা খুব স্পষ্ট যে যোগ্যতার সাথে চাকরি দিতে হবে। এবার আপনি এটা অবশ্যই বলবেন যে 10 নম্বর পেয়েছে তার তুলনায় আমি কম যোগ্য নই, একদম না। আমাদের এক্ষেত্রে সরকারি হলে নিয়ম যেটা হবে সেটা হচ্ছে 2 দফায় এই নিয়োগ প্রক্রিয়া হবে। প্রথম কথা, এই চাল কাপড় মিশে থাকাটা আদৌ এসএসসির কাছে, কমিশনের কাছে এই ওএমআর শিট ইত্যাদি আছে কি না সেটা তো জানা নেই। ওএমআর যদি আক্ষরিক অর্থে পুড়ে গিয়ে থাকে তাহলে এগুলো কি হবে সেটা তো কোর্ট সিদ্ধান্ত নেবে। কিন্তু 14 টেটের যদি সঠিক সময় চাকরিটা হয়ে যেত তাহলে 17 টেটের সাথে তাকে লড়াই করতে হতো না। তেমনি ভাবে আপনাদের যে প্যানেল সেইটারও নিয়োগ হবে, কারণ এখন স্কুলগুলোতে যে অবস্থা তাতে নতুন শূন্যপদ তৈরি না করে আপনাদের চাকরিগুলো যোগ্যতার সাথে স্বচ্ছতার সাথে হয়ে যাওয়া সম্ভব। আপনি আমার থেকে ভালো জানেন স্কুলগুলোতে যে পরিমাণ শূন্যপদ রয়েছে, তাতে এই মারামারিটা, এই যুদ্ধটা, ডিভাইড অ্যান্ড রুলটা না করেই আপনাদের চাকরি হওয়া সম্ভব। সেই চাকরিটা হবে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এলে।
এবং বামফ্রন্ট সরকার ক্ষমতায় এলে কখনো একটা বছরের প্যানেলের সাথে তার 2 বছরের পরের প্যানেলের মারামারি লাগিয়ে দেওয়া হবে না। সবাই যে সময় পরীক্ষা দেবেন সেই সময়ে তার নির্দিষ্ট সময়ে প্যানেল বেরিয়ে ইন্টারভিউ লিস্ট হয়ে যোগ্যতার সাথে চাকরি পাবেন, যাতে যে যন্ত্রণার মধ্যে আপনাকে ভুগতে হলো পরবর্তী প্রজন্মকে যাতে সেই যন্ত্রণার মধ্যে ভুগতে না হয়। আর যোগ্য চাকরির দাবিতে সিপিআইএম কে আপনারা অবশ্যই পাশে পাবেন, 100 বার পাশে পাবেন, এই গ্যারান্টি আমরা এখানে যারা পার্টি কমিটিতে উপস্থিত হয়েছি আমরা আপনাকে করছি। আমার প্রশ্নটা হলো যে এখানে উপস্থিত অনেকেরই খারাপ লাগতে পারে, তাও হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে ভাতা নিয়ে। আমরা জানি পশ্চিমবঙ্গের কোষাগারের কি অবস্থা, সেই অবস্থায় দাঁড়িয়ে যদি প্রত্যেকটা সেক্টরের মানুষের জন্য এত টাকার ভাতার ব্যবস্থা করা হয়, আমরা জানি 5-6 বছর পরে কি অবস্থা দাঁড়াতে পারে। এরকম একটা সেফটি ভয়েস যখন কংগ্রেস সেই সময় তৈরি হয়েছিল, ব্রিটিশরা চেয়েছিল যে তাদের একটা এমন একটা জায়গা হোক যেখানে মানে হঠাৎ করে সবাই রেগে গিয়ে আবার একটা রেবেল করতে যাবে না, একটা ছোট্ট প্ল্যাটফর্ম যেখানে কনস্টিটিউশনালি একটু ওই কি বলবো পিটিশন জমা দেওয়া এইটুকুর মধ্যে। তো আমার মনে হয় যে ভাতাটাও সেই একই জিনিস, এতটা যে আনএমপ্লয়মেন্ট সেটাকে চাপা দিতে এত রকমের ভাতার ব্যবস্থা করা। তো আমি জানতে চাইছি বামফ্রন্ট ক্ষমতায় এলে এই জিনিসটা কি হবে, কারণ আমরা জানি যে কোষাগার শেষ হয়ে গিয়ে এইরকম ভাতা দেওয়াটা কোনো সমস্যার সমাধান নয়। আর এই অবস্থায় দাঁড়িয়ে 7,500 টাকা বার্ধক্য ভাতা ঘোষণা করাটা কি ওই ব্যাক টু স্কোয়ার ওয়ান নয়? আমার প্রশ্নটা হচ্ছে এটাই। পশ্চিমবাংলা সহ গোটা ভারতবর্ষে পশ্চিমবাংলা সহ গোটা ভারতবর্ষে বিভিন্ন অর্থনৈতিক শ্রেণীর মানুষ থাকেন। একেবারে হ্যাভনটস যারা তারা থাকেন, আমার খুবই সামান্য আর কি গ্রামে কিভাবে কাজ হয় রাজনীতি ইত্যাদি এটা দেখার অভিজ্ঞতা আছে, খুব যে হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা আছে তা নয়। কিন্তু গ্রামের মানুষ কি যন্ত্রণায় থাকেন, শহরেও একাংশের মানুষ কি যন্ত্রণায় থাকেন সেটা আমরা দেখেছি। মধ্যবিত্ত মানুষ থাকেন, তাদেরও ভয়ঙ্কর যন্ত্রণা। আর খুব অল্প সামান্য কিছু উচ্চবিত্ত মানুষ থাকেন যারা হচ্ছেন যে ইকোনমিক্যালি সেলফ সাফিসিয়েন্ট। তাহলে একটা সরকার যখন ভোট পেয়ে নির্বাচিত হয়, সরকারের কাজ হচ্ছে সমস্ত অর্থনৈতিক বিন্যাসের মানুষের জন্য সেফটি সিকিউরিটির ব্যবস্থা করা। সেই সেফটি সিকিউরিটির একটা অংশ হিসেবে বামফ্রন্ট সরকার প্রথমে ক্লাস 8 তারপরে ক্লাস 12 অব্দি বিনামূল্যে শিক্ষা চালু করেছিল, যে পড়াশোনাটা যাতে আমার বাবার বা আমার মায়ের রোজগার কত এইটার উপর দিয়ে ঠিক না হয়, যে আমরা সবাই যাতে পড়াশোনার আঙিনায় পৌঁছাতে পারি। এবং এই ধরনের ভাতা, বিধবা ভাতা হোক, বার্ধক্য ভাতা হোক, বেকার ভাতা হোক, এগুলো বামফ্রন্ট সরকার চালু করেছিল। কেন করেছিল? অর্থনৈতিকভাবে ভীষণভাবে পিছিয়ে পড়া যে অংশ, এই অবধি শোনা যাচ্ছে, অর্থনৈতিকভাবে ভীষণভাবে পিছিয়ে পড়া যে অংশ, তারাও যাতে আমাদের সাথে এসে দাঁড়াতে পারেন। কেউ একজন পিছিয়ে পড়লো আর আমি একা রেসে এগিয়ে চলে গেলাম, তাহলে তো কাজ হবে না। আমাদের কাজ আসলে সবাইকে একসাথে নিয়ে রেসটা শেষ করা মানুষ হিসেবে। কিন্তু বুদ্ধদেব জ্যোতিবাবু যখন বেকার ভাতা চালু করেছিলেন, তিনি খুব গর্ব করে এটা চালু করেন। তিনি যখন বেকার ভাতাটা চালু করেছিলেন তখন খুব মন খারাপ নিয়ে চালু করেছিলেন যে আমি আমার রাজ্যের ছেলেমেয়েদের কাজ দিতে পারছি না, তাহলে অন্তত আমি বেকার ভাতাটা দিই। বামফ্রন্ট আমলে বেকার ভাতা কিন্তু টানা চলে, বন্ধ হয়ে গিয়েছিল। এটাও প্রচার আছে বিরোধীদের, আরে তোমাদের বেকার ভাতা বন্ধ করে দিলে। কেন করলো? কারণ বামফ্রন্ট সরকার তারপর ভাতা দেওয়ার পর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড চালু করলো। আর আমাদের আগের প্রজন্মের কাছে, আমিও ছোটবেলায় আমার বাবার কাছে, বাবার ফ্যাক্টরি লক আউট হয়ে গেছিল, তারপর এরকম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ডের বেসিসে 2-4টে অ্যাপয়েন্টমেন্ট ইন্টারভিউ লেটার বাড়িতে আসতে দেখেছি। তাহলে ওই কারণে হয়েছিল, তারপর বেকার ভাতা বন্ধ হয়ে গেল। কিন্তু এই সরকার বেকার ভাতা দিচ্ছে, বলেছে আগামী 5 বছর দেবে। তাহলে এতগুলো যে বিজনেস সামিট হলো, সেখানে যদি স্থায়ী চাকরির ব্যবস্থা হয়ে যেত তাহলে তো ভাতাটার প্রয়োজন হতো না। ফলে দৃষ্টিভঙ্গির তফাৎ আছে বামফ্রন্টের সাথে এই সরকার। আজকে বামফ্রন্ট সরকার স্কুলে মেয়েদের জন্য সাইকেল দেওয়ার প্রকল্প চালু করেছিল। কেন? কারণ গ্রামের দিকে যে বিরাট রাস্তা পেরিয়ে স্কুলে যেতে হয়, তাতে করে হচ্ছে যে সাইকেলটা এসেনশিয়াল ছিল। তারপর বামফ্রন্ট সরকার
34 বছরে 33,000 নতুন প্রাইমারি স্কুল তৈরি করলো, যে তোমাকে এখন আর 5 কিলোমিটার দূরে গিয়ে স্কুলে যেতে হবে না, স্কুল তোমার বাড়ির উঠোনে থাকবে। তাহলে আমরা স্বাবলম্বী হতে শিখছি। কিন্তু এই সময় পশ্চিমবাংলার মানুষ তারা যে ভাতাটা পাচ্ছেন সেটা আসলে তাদের অধিকার। কোন নিম্নবিত্ত মানুষ, খুবই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তার হাতে যদি স্থায়ী কাজ তুলে দেওয়া না যায় তাহলে তিনি যাবেন কোথায়? আজকে যে 100 দিনের প্রকল্প ইউপিএ 1 সরকারে বামপন্থীরা এনে চালু করলো, সেই 100 দিনের কাজটা যদি গ্রামে ভালো করে হতো তাহলে গ্রামের লোকেরা তো খেতে খেতে পারত, নিজের ঘাম ঝরানো পয়সা দিয়ে রোজগার করতে পারত। সেইটা পারছে না, কারণ তার টাকা চুরি হয়ে গেল। তাহলে বামপন্থীরা ক্ষমতায় এলে ভাতা দেওয়া যেমন হবে এটা বাস্তব, তেমনি বামপন্থীরা ক্ষমতায় এলে রেভিনিউ জেনারেশনের ব্যবস্থা করা হবে, যেটা ও বললো যে তাহলে তো কোষাগারে ঋণ বাড়তেই থাকবে। কোষাগারে ঋণ যাতে বাড়তে না থাকে তার ব্যবস্থা করতে হবে। মেলা খেলা এটা ওটা, এই যে এত বাজে খরচ হয়েছে, এবং আসলে এটা বলা হয় যে ভাতা দিয়ে টাকা খরচ হয়ে যাচ্ছে, না, আসলে ভাতা দেওয়ার জন্য বিজ্ঞাপনে টাকা খরচ হচ্ছে। বামফ্রন্ট সরকারের আমলে 1000 টাকা এলো মানে 1000 টাকা ভাতাতেই খরচা করবে, আর এখন 1000 টাকা এলো মানে 990 টাকা খরচা হবে বিজ্ঞাপনে, মুখ্যমন্ত্রীর ছবি, বাকি 10 টাকা দেওয়া হবে বিজ্ঞাপনে। আর একটু আর যাদের অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে পড়াশোনা আছেন তারা জানেন যে বিজ্ঞাপন আমাদের কতটা প্রভাবিত করে। আমরা দোকানে গিয়ে সাবান কিনি না লাক্স কিনি? লাক্সটা একটা ব্র্যান্ড। কলকাতায় একটা মানে উদাহরণ হিসেবে বলছি, আমরা বাজারে গিয়ে কোলগেট পেপসোডেন্ট কিনি, তো টুথপেস্ট কিনি কি? কিনি না। এটাই বিজ্ঞাপনের প্রভাব যে আমাদের মাথায় আছে, যে বিজ্ঞাপন আমাদের বলে যে আরে ওরা তো এত দিচ্ছে, কিন্তু বিজ্ঞাপন দিয়ে কাটমানি দিয়ে কত টাকা লুট হচ্ছে। বামফ্রন্ট এলে ওই লুটের টাকাটা হচ্ছে ফান্ডে থাকবে, যে কারণে ট্রেজারির অত খারাপ হাল হবে না, অত ঋণ নিতে হবে না। এই বিকল্পের দিশা বামফ্রন্ট সরকার দেখাবে। নমস্কার দাদা, আমি চন্দ্রিমা সেনগুপ্ত। আমার আপনার কাছে দুটো প্রশ্ন, একটা হচ্ছে আমাদের স্বাস্থ্য পরিকাঠামো আর একটা হচ্ছে শিক্ষা পরিকাঠামো। যে দুটোই হচ্ছে আমি বলছি সরকারি স্বাস্থ্য পরিকাঠামো এবং সরকারি স্কুলের শিক্ষা পরিকাঠামো। কারণ আমরা এখন দেখতে পাই যে যে বেসরকারি স্কুলগুলো আছে সেই স্কুলের ফি স্ট্রাকচার আমরা যদি দেখি সেটা অত্যন্ত বেশি, এবং স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে এখন যেটা সবথেকে বেশি শিরোনামে যেটা আছে সেটা হচ্ছে আরজিকর হসপিটাল, যেখানে আমরা দেখতে পাই দিনের পর দিন কোনো ইনফ্রাস্ট্রাকচারের গাফিলতির কারণে একটার পর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এবং সেখানে দেখা যায় যে আমি নিজে একজন মেডিকেল প্রফেশনে আছি, আমি একজন পেশায় ডায়েটিশিয়ান। তো সেই হিসেবে আমি দেখতে পাই যে সরকারি হাসপাতালে যে সমস্ত ডক্টরস আছে তাদের ওভারনাইট মানে 48 ঘন্টা 72 ঘন্টা তারও বেশি নাইট ডিউটি গুলো থাকে। তো তার ফলে কি হয়, তারা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে একটা মানুষের পক্ষে। এবং ডক্টরদের যে পরিমাণ প্রেশার থাকে পেশেন্ট হ্যান্ডলিং এ, সেখানে একটা ডক্টর বা দুটো ডক্টর যদি ওরকম নাইট ডিউটি পর পর দিতে থাকে তো তাদের পক্ষে কিন্তু সেই লেভেলে গিয়ে পেশেন্টদের মানে যেটা আর কি দেওয়ার কথা ট্রিটমেন্ট সেটা তারা পারে না, কারণ মানসিক ভাবে তারা অনেকটা বিপর্যস্ত হয়ে পড়ে। তাই আপনারা যদি মানে আসেন ক্ষমতায়, তাহলে সরকারি পরিকাঠামোর কি উন্নতি হবে, সঙ্গে বেসরকারি ইনফ্রাস্ট্রাকচারে যে পরিমাণ ল্যাব টেস্ট, যে সমস্ত প্রচন্ড পরিমাণে, আমার মা ক্যান্সারে মারা গেছেন বিগত বছর 23শে জুন, এবং আমি জানি এবং সেটা আমি ফেস করেছি যে প্রচন্ড রকম ভাবে বিল বাড়ানো হয়, এবং সেই বিলের যে আমি যদি হিসেব চাই সেই হিসেব কিন্তু তারা সঠিকভাবে দিতে পারে না। তাহলে আপনারা সরকারে যদি আসেন ক্ষমতায়, তাহলে আপনারা সেই বিষয়ে কি আপনাদের ভূমিকা হবে, এবং সরকারি স্কুলের বিষয়ে আপনারা এই যে অ্যাসোসিয়েট টিচার হিসেবে আমি কাজ করেছি আমাদের আগরপাড়াতে একটি স্কুলে, সেখানে রেমুনারেশন হিসেবে সামান্য অঙ্কের একটা দেওয়া হয় 1000 কিংবা 2000 টাকা, কিন্তু সেখানে কিন্তু তারা ফুল টাইম হিসেবে নেয় না, কিন্তু তাদের কিন্তু তারা কোনো ভ্যাকেন্সিও বের করছে না, অথচ তারা অ্যাসোসিয়েট টিচার হিসেবে নিচ্ছে। তো এই বিষয়ে আপনার কি মতামত, আপনারা আসলে তারা সেটা কি হবে? প্রথম হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার কথা বলি। আমি বোধহয় আগে একজনের প্রশ্নের উত্তরে বললাম যে এই শিক্ষা ব্যবস্থা যাতে সব অংশের মানুষের কাছে পৌঁছায়, বুঝে ভুল। শিক্ষা ব্যবস্থা যাতে সব অংশের মানুষের কাছে পৌঁছায় তার জন্যই বামফ্রন্ট সরকার প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল 34 বছরে নতুন করে তৈরি করেছিল। 33,000 প্রাইমারি স্কুল, 10,000 মতো সেকেন্ডারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি।
এবার এটা একটা বড় প্ল্যানিং এর পার্ট, যে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটো ব্যবস্থাটা গভর্নমেন্টের আন্ডারটেকিং এ রাখা যাবে না। কারণ গভর্নমেন্টের আন্ডারটেকিং এ রাখলে আসলে যে পয়সাটা আমার আপনার থেকে লুট করা হবে, ওই লুটের টাকাটা বিজেপি বা তৃণমূলের নেতারা পাবেন না। কারণ এই লাইটটা কি সিএসসি? এটা সিএসসি এলাকা নয়, সিএসসি তো। তাহলে এই যে লাইটটা জ্বালিয়েছি আমরা, এই লাইটটার থেকে টাকা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং তৈরি হয়। কারণ সিএসসি যে বাড়তি সারচার্জ নেয়, তার থেকে 444 কোটি টাকা ওরা ইলেকটোরাল বন্ডে তৃণমূলকে দিয়েছে। আর আপনি এই যে প্রেশার, সুগার, থাইরয়েডের ওষুধ খান, সেই ওষুধের দাম গত 2-3 বছরে যা বেড়েছে ম্যাডাম ভালো জানেন। সেই বাড়তি টাকা ওই বড় বড় ওষুধের কোম্পানিগুলো বিজেপিকে ইলেকটোরাল বন্ডে দিয়েছে কয়েক হাজার কোটি টাকা। এই যে মোদী, অমিত শাহ ছবি দেখছেন, হোর্ডিং দেখছেন, ওদের ব্রিগেডের সভা দেখছেন, ওগুলো সব আমার আপনার পকেটের পয়সায় তৈরি হয়েছে। তাহলে এই যে পকেটের পয়সা লুট করে তৃণমূল বিজেপি খাবে, এইটার জন্যই আসলে স্বাস্থ্য ব্যবস্থা আর শিক্ষা ব্যবস্থাটাকে জনগণের নাগালের বাইরে টেনে নিয়ে যাওয়া হয়েছে। আমার মায়েরও ক্যান্সারের ট্রিটমেন্ট করাতে গিয়ে আমি দেখেছি, সে ব্যক্তিগত কথা বলার জায়গা নেই, এটা মানে কতখানি নিংড়ে নেওয়া যায়। এমনি আমরা সকালে কাপড় কি নিংড়াই, তার থেকে বেশি নিংড়ে নেওয়া হবে আমাদের। যে আমাদের সবারই কম বেশি অভিজ্ঞতা আছে, এখানে ব্যক্তিগত কথা বলার জায়গা নেই। কিন্তু সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা থাকলে সেখানে যে বিনামূল্যের সুবিধা বামফ্রন্ট সরকার চালু করেছিল, সেখানে তো আপনার আলাদা করে কোনো কার্ড লাগতো না, কার্ড লাগতো না তো। তাহলে নতুন করে কার্ড এনে মাঝখানে একটা ইন্স্যুরেন্স কোম্পানিকে ডেকে এনে টাকা এই থার্ড পার্টি দিয়ে ঘুরিয়ে আনার প্রসেসটা কেন চালু করা হলো? চালু করা হলো আসলে ওই টাকাটা ঘুরপথে কারুর কারুর পকেটে যাবে বলে। আগে একটা কথা চালু হয়েছিল তৃণমূল সরকারে আসার পর প্রথম যে খাই না খাই চিকিৎসার জন্য পয়সা বাঁচাতে হবে। স্টেইন বসাতে গেলে এত লাখ টাকা, লিভার ট্রান্সপ্লান্ট করতে গেলে অত লাখ টাকা, ক্যান্সারের ট্রিটমেন্ট করাতে গেলে অত লাখ টাকা। তাহলে খাই না খাই ওটার জন্য পয়সা বাঁচাতে হবে। কারণ পেট সিটি স্ক্যান ক্যান্সারের একটা খুব জরুরি জিনিস, সেইটা সরকারি হাসপাতালে করাতে গেলে 3 মাসের আগে ডেট পাওয়া যাচ্ছে না। রোগী 3 মাস পর কি অবস্থায় থাকবে জানা নেই। বেসরকারি জায়গায় সেটা 2 দিন গেলে হয়ে যাচ্ছে, প্রচুর টাকা লাগছে। বামফ্রন্ট সরকারের ইশতেহারে, বামফ্রন্টের ইশতেহারে আছে যে আমরা যখন ক্ষমতায় আসব তখন বেসরকারি হাসপাতালগুলোকে প্রতিটা টেস্ট, প্রতিটা অপারেশন, প্রতিটা ট্রিটমেন্টের জন্য একটা আপার লিমিট বেঁধে দেওয়া হবে, যাতে ওরা তার উপরে গিয়ে, তার বাইরে গিয়ে করতে না পারে। এইটা তৃণমূলের সরকার গত 15 বছরে করে উঠতে পারেনি। কারণ ওই হাসপাতালের মালিকদের সাথে তাদের এমন যোগসাজশ, সম্পর্ক ইত্যাদি রয়েছে, যাতে করে ওই গরিব মানুষের থেকে লুট করা টাকাটা ওই মালিকদের কাছে গিয়ে পৌঁছাবে। এক, সরকারি হাসপাতালের পরিকাঠামো বাড়াতে হবে। একটা এত বড় কোভিড গেল, কিন্তু আপনার পানিহাটি স্টেট জেনারেল বলুন, কি আরজিকর বলুন, কি পিজি বলুন, সেখানে 4টে নতুন বেড তৈরি হলো না, 4টে নতুন হলটারের মেশিন এলো না। অর্থাৎ পরিকাঠামোগত যে উন্নয়ন, যেটা স্থায়ীভাবে থেকে যাবে। 4টে বেশি বেড মানে 4টে বেশি পেশেন্ট ভর্তি হতে পারবে। 4টে হলটার মানে 4জন বাড়তি পেশেন্টকে আমি একই দিনে ট্রিট করতে পারবো, সেইটা তৈরি হয়নি। সেই দিকে পয়সা খরচা করা হয়নি, কারণ স্বাস্থ্যমন্ত্রী সেই দিকে মন নেই, তার অন্য কোনো দিকে মন আছে হয়তো, সেটা যার যার তার ব্যাপার। হ্যাঁ, গেট দুর্দান্ত হয়েছে, এত ঝকঝকে সুন্দর গেট। ও তো যাই হোক, সেটা তো আপনারা সকলে দেখেছেন চোখের সামনে। চোখের সামনে পানিহাটির মাতৃসদনটা দেখেছেন তো? এই যে পুরো বাড়ির মতো পড়ে আছে যেটা, ওটাও বাম আমলে তৈরি হয়েছিল। যে হ্যাঁ, পানিহাটি বিধানসভার মধ্যে আর কি, ও পানিহাটি জায়গায় নয়, হ্যাঁ বিধানসভার মধ্যে। সেটাও বাম আমলে তৈরি হয়েছিল যে সুলভে সেখানে মা ও শিশুর যত্ন হবে, কিন্তু এখন সেটা একটা পুরো বাড়ির মতো পড়ে রয়েছে। প্রাইভেট পাবলিক পার্টনারশিপ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, অর্থাৎ সব বেসরকারি হাতে চলে যাবে। শিক্ষার উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, স্বাস্থ্যের উপরও কোনো নিয়ন্ত্রণ থাকবে না। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা মেজরিটি সম্ভবত সরকারি স্কুলে পড়েছি, তাই তো? সবাই বেশিরভাগ সরকারি স্কুলে পড়েছি তো? এখানে একটা ব্যক্তিগত যন্ত্রণার কথা বলে ফেলি। আচ্ছা, আমাদের পরের প্রজন্ম আমরা সবাই সরকারি স্কুলে ভর্তি করাচ্ছি? আমি কারোর দোষ বলি, ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা এমন খারাপ, সরকারি স্কুলগুলোতে এমন অব্যবস্থা। এখনো রাস্তায়, আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, বাপ্পাদার স্যার, ওর স্যার দেখলে হলে এখনো ওরা পায়ে হাত দিয়ে প্রণাম করছিল। আমরা এইরকম ছাত্র শিক্ষকের সম্পর্ক দেখে এসেছি। আর আজকে আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা দেখছে যে স্কুলে স্যার a+b² এর ফর্মুলা লিখতে গিয়ে আটকে গেছে, কারণ লিখতে পারছে না।
আর একটা মিডিয়ার লোক ঢুকে পড়ে বলছে, আরে আপনি এপিআরজি ইউজ করে ফর্মুলা লিখতে পারেন না, আপনি কোন সময় এসছেন পড়াশোনা করতে? আর চক ডাস্টার ফেলে দিয়ে স্যার বারান্দা দিয়ে দোতলা একতলা পেরিয়ে দৌড়ে পালাচ্ছেন। এইটা বাংলার শিক্ষা ব্যবস্থার পক্ষে খুব গ্লানির ছবি। আমরা হাসাহাসি করি ঠিকই, কিন্তু আসলে এটা খুব যন্ত্রণার জায়গা। এটা করা হলো কেন? খুব সহজ। যারা হীরক রাজার দেশে দেখেছেন তারা সবাই জানেন এটা কেন করা হয়েছে। ফলে শিক্ষা ব্যবস্থাটা বেসরকারি হাতে ঠেলে দিতে হবে, ছেলে মেয়েকে বেসরকারি জায়গায় পড়াতে হবে, প্রচুর টাকা মাইনে দিতে হবে। আপনার মাইনে বাড়লো কি বাড়লো না কেউ হিসেব নেবে না। বামফ্রন্ট সরকার এলে সরকারি শিক্ষা ব্যবস্থার উপর আমাদের বাড়তি ভরসা তৈরি করতে হবে। নিউ এডুকেশন পলিসি যা বিজেপি চালু করেছে ওটা আসলে এই বোতলের মুখটার মতো। জলটা আপনি এরকম ঢেলে দেবেন, জল পড়তে অনেক সময় লাগবে, মানে বেশি লোককে হচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকতে দেওয়া হবে না, বেশি লোককে উচ্চশিক্ষার মধ্যে ঢুকতে দেওয়া হবে না। বামফ্রন্ট আমরা উল্টো করছি মানে মুখে বলছি শুধু তা না। কেরালার সরকার এই কিছুদিন আগে গ্রাজুয়েশন পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করেছে। আমাদের সরকার পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে আমরা তার থেকে বাড়তি গিয়ে চালু করব, যাতে সরকারি শিক্ষা ব্যবস্থার উপর মানুষের ভরসা ফিরে যায়। আপনার পকেটে কত টাকা আছে এইটা দিয়ে আপনার ছেলে মেয়ের পড়াশোনা বা আপনার ছেলে মেয়ে বা বাবা মায়ের চিকিৎসা সেইটা সম্পর্কে চিন্তা না হয়। ডাক্তারদের রোস্টার ইত্যাদি নিয়ে ম্যাডাম বলেছেন, এই রোস্টারটা তৈরি করা হয়েছে এই রকম ভাবে কেন? আমি নিশ্চিত ম্যাডাম আমার সাথে মিলিয়ে নিতে পারবেন, যাদের পরপর 3-4টে নাইট করতে হয়েছে তারা সম্ভবত শাসক দলের ইয়েস বস নন। শাসক দলের যারা ইয়েস বস আছেন তাদেরকে নাইট ফাইট করতে হয় না। আরে এলো ঘুরলো চলে গেল। কুকুরের ডায়ালিসিস কোথায় হবে মনে করি, কুকুরের ডায়ালিসিস কোথায় হবে খুঁজে বেড়াচ্ছে। নাইট ফাইট ছেড়ে দিন, কাদের নাইট করতে হচ্ছে? যারা শাসক দলের বিরুদ্ধে গলা তুলেছেন তাদেরকে এরকম 3-4টে নাইট করতে হয়েছে। এই প্রতিহিংসার রাজনীতি বামফ্রন্ট এলে বন্ধ হবে, এটা আমি সিপিআইএম এর পক্ষ থেকে আমরা এটা গ্যারান্টি করতে পারি। অভয় না ভোটে দাঁড়িয়েছে, যদি উনি এখন বিজেপি প্রার্থী, আমরা সেটাই জানি যে তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ, বামফ্রন্টের কলতান দাশগুপ্ত আর বিজেপির রত্না দেবনাথ। এখন আমার কথা হচ্ছে, ওরা বলে বেড়াচ্ছে যে এরা এদের থেকে টাকা তুলেছিল, কুটনীতি করেছিল। আপনাদের স্ট্যান্ড এখন অভয়কে নিয়ে কি? গত 18ই মার্চ থেকে সবচেয়ে বেশি যদি আমি কোনো প্রশ্নের উত্তর দিয়ে থাকি তাহলে এইটা। আরো একবার বলছি, আমরা যখন গাড়ি আটকে ছিলাম তখন আমরা কারোর নাম জানতাম না, রাজনীতি অনেক দূরের কথা। যখন আপনারা ট্রাফিক মোড়ে রাত দখল করেছিলেন তখন আপনারা জানতেন না যে কে কোন রাজনীতি করছে, কে কোন রাজনীতি করছে না, এইটা জানতেন। আপনারা এখানে উপস্থিত আছেন, কয়েকজন বামপন্থী রাজনীতি করেন সিপিআইএম, কয়েকজন আছেন সমর্থক, কয়েকজন আছেন শুনতে এসছেন যে দেখি তো ওরা কি বলে। যখন ট্রাফিক মোড়ে মানুষ একজোট হয়েছিলেন তখন কে বামপন্থী, কে ডানপন্থী, কে মধ্যপন্থী, কে সমালোচক, কে সমালোচক নয়, এইগুলো ভেবে কি রাত দখল হয়েছিল? না, উই ওয়ান্ট জাস্টিস, এই একটা স্লোগানেই হচ্ছে রাত দখল হয়েছিল। এবং এই একটা ভাবনাই ছিল যে আমাদের আসলে জাস্টিসটা ছিনিয়ে আনতে হবে। তাহলে জাস্টিস কি আমরা আজও পেলাম? পাইনি। তাহলে জাস্টিস যতদিন না পাচ্ছি ততদিন অব্দি আমাদের লড়াই চলবে। তৃণমূল অভয়ার ঘটনা ঘটিয়েছে, বিজেপি এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। সিবিআই তার কাছে যে 50টা প্রশ্ন করা হয়েছিল তার উত্তর দিতে পারেনি। সিবিআই তার হলফনামা বদলে ফেলেছে। পরিবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি লিখেছিলেন, তার 1-1.5 সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর 24 পরগনা এই জেলায় এসে মিটিং করেছেন, ওদের বাড়ি যাওয়ার প্রয়োজন বোধ করেননি, আজ অব্দি দেখা করেননি। মোহন ভাগবত যে আরএসএস বিজেপিকে চালায়, সরকারকে চালায়, মোহন ভাগবত বলেছিলেন রাজ্য সরকার যা তদন্ত করছে আমরা তার পাশে আছি। এই সভা চলতে চলতে যদি আমি গ্যারান্টি করতে পারি, আপনাদের হয়ে আমি গ্যারান্টি করছি, এই সভা চলতে চলতে যদি আমরা খবর পাই যে বিটি রোডে আবার এরকম কোনো একটা ঘটনা ঘটেছে, আমরা আবার যাব, আবার গাড়ি আটকাবো, আবার রাত দখল করব। আমাদের এই অধিকার থেকে আমাদের কেউ রুখে দিতে পারবে না। আর একটা শেষ কথা, যে আমরা আসলে যখন লড়াই আন্দোলন ইত্যাদি করেছি তখন আমরা আসলে নেতা হওয়ার জন্য করিনি, নীতি বদলানোর জন্য করেছি। সেই লড়াই আমাদের চলবে। এর আগের যে বামফ্রন্ট সরকার 34 বছর ক্ষমতায় ছিল,
সেটা নিয়ে অনেকটা কথা খুব শোনা যায়, মানে আমরাও শুনি, যারা বন্ধুদের মধ্যে আলোচনা করি বন্ধুদের মুখেও শুনি, খবরের কাগজেও লেখা হয়, বিরোধীরাও বলে। সেটা হচ্ছে যে যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল তখন প্রচুর কলকারখানা বন্ধ হয়েছে, এবং সেটা ইউনিয়ন বাজির জন্য হয়েছে, হয়তো হয়েছে, সেটা হিসাব এই মুহূর্তে করা সম্ভব না। যখন হয়েছে তখন আমি এতটাই ছোট ছিলাম, আমার পক্ষে মানে সেটা মানে আমি জানতাম না সেটা। এবার হতে পারে, আমি এটা মানি যে ইউনিয়ন দরকার, কারণ শ্রমিকের কথা ওরাই বলবে, কিন্তু হতে পারে যে কিছু ডিসঅ্যাডভান্টেজেস যে কোনো ব্যবস্থা থাকে, তো হয়তো সেটাও থাকে, সেই কারণে সেই সময় হয়েছে। এইটা নিয়ে যে কি এই মুহূর্তে বামফ্রন্টের কোনো ভাবনা আছে যে আবার যদি বামফ্রন্ট ক্ষমতায় আসে, ইউনিয়ন তো থাকবে, কিন্তু ইউনিয়ন এমন জায়গায় চলে যাবে না যাতে কলকারখানা বন্ধ হয়ে যায়, শিল্প বন্ধ হয়ে যায়, লোকজনের চাকরি আবার চলে যায়? এইটাকে আটকানোর জন্য কি বামফ্রন্টের এর পরবর্তীকালে কোনো ভাবনা আছে? বিরোধীরা আসলে গোয়েবেলসের নীতি ফলো করতে, যে একই কথা যদি আপনি 10 বার করে, 50 বার করে, 100 বার করে বলে যান, তাহলে শেষমেশ ওটা বিশ্বাস করার আগে বলবে যে যা রটে তার কিছুটা তো বটে, তাহলে মনে হচ্ছে যে এটাই হয়েছিল। আমরা এটা, আপনি কারখানা বন্ধ হওয়ার জন্য বললেন, এটা যখন বামেরা ধর্মঘট ডাকে তখন এই কথা বলা হয়। আচ্ছা, কোনো একজন শ্রমিক সে স্বেচ্ছায় নিজের পেটে লাথি মেরে একদিন দুদিনের কাজ বন্ধ করে দেবে, এটা কখনো হতে পারে? এরকম কিছু লোক থাকে যারা একদিন দুদিন কাজ বন্ধ করে অন্য কোনো একটা বড় লড়াইতে যায়, সময় আছে তো? তাহলে আমি একটা ছোট উদাহরণ বলতে পারি। বাঁকুড়ার কতুলপুরে একটা 31 বছর বয়সী ছেলে একটা টোটো চালাতো, বাড়িতে মা, স্ত্রী, তার নিজের 2টি সন্তান এবং তার দিদি সদ্য বিধবা হয়েছেন, ফলে তার সন্তানকেও মানুষ করত। সে একটা গোটা দিনে টোটো চালানোর ছোট চালানোর রোজগারটা বাদ দিয়ে কলকাতায় এসেছিল, নিজে কিছু পাবে বলে নয়, সব বেকারের কাজের দাবিতে। কলকাতা শহরে আমাদের চোখের সামনে পুলিশের হাতে পিটিয়ে খুন হয়েছিল মহিদুল ইসলাম মিদ্যা। কিন্তু সেটা একটা দুটো দিনের ঘটনা যে আমি একটা বড় লড়াইয়ের জন্য যাচ্ছি তাহলে আজ কাজ বন্ধ। ধর্মঘটটাও আসলে তাই। এই যে ইউনিয়ন বাজির কথা বলা হয়, আপনি সংখ্যাটা বলেননি, সংখ্যাটা হচ্ছে এত হাজার কারখানা বন্ধ হয়ে গেল। কত হাজার কারখানা বন্ধ হয়ে যাওয়ার কিন্তু বিধানসভার ভেতরে কোনো তথ্য নেই। বিধানসভার ভেতরে যখন বিরোধী দলের সাথে আলোচনা হচ্ছে বা যারা এত হাজার কারখানা বন্ধ হয়ে যাওয়ার কথা বলছেন তারা যখন সরকারে এসছেন, তাদের তথ্য হচ্ছে যে একটা 58টা কারখানা সেই সময় ইত্যাদি বন্ধ হয়েছিল। তাও তার মেজরিটিটা বন্ধ হয়েছিল হচ্ছে মালিক আর কারখানা চালাতে রাজি না হওয়ায়। আপনি আমার কথা একেবারে অন্ধভাবে বিশ্বাস করবেন না। যদি এই শীতে বা কোনো এক সময় কাজকর্মের ফাঁকে দার্জিলিং ঘুরতে যাওয়া হয়, জলপাইগুড়ি ঘুরতে যাওয়া হয়, যেখানে কিছুদিন আগে আমাদের তৃণমূলের সবচেয়ে প্রভাবশালী সাংসদ র্যাম্পে হেঁটে মিটিং করেছেন, ওইখানে 25টা চা বাগান বন্ধ। চা বাগান চালানোর জন্য কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, ইউনিয়ন, এদের সব টিম আছে একটা, কিন্তু কেন্দ্র রাজ্যের সরকার মিটিং ফিটিং আসে না, চা বাগান বন্ধ। তার থেকে মারাত্মক হচ্ছে 20টা চা বাগান চলছে কিন্তু শ্রমিকরা মাইনে পাচ্ছেন না। শ্রমিকরা ওই ভেবে চা বাগানটা চালাচ্ছেন, পাতা তুলছেন যে বন্ধ যদি হয়ে যায় তাহলে তো সবই গেল, তাহলে আমি শেষ মুহূর্ত অব্দি ওটা বাঁচিয়ে রাখার চেষ্টা করব। ইউনিয়নগুলোর ক্ষেত্রে তাই। আসলে কোন একটা ইউনিয়ন তৈরি হয়তো অধিকারের জন্য যে আমি আসলে এটা পাবো কি পাবো না। মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের যদি কেউ থাকেন তারা জানবেন, ইউনিয়ন করার জন্য চাকরি থেকে ছাঁটাই হয়ে যায়। ছাঁটাই হয়ে যাওয়ার পর সেই ইউনিয়ন তাকে আগামী কিছুদিন বাঁচার রসদ জুগিয়ে দেয়। ইউনিয়নের কাজটা তাই। আমরা এক জায়গায় হব, মালিকের থেকে আমাদের হচ্ছে যে অধিকারটা বুঝে নেব। আজকেও আইটি সেক্টরে আমার যে বন্ধু বান্ধবরা কাজ করে, ওরা যে 10 ঘন্টা কাজ করে তাতে কোম্পানির কত রেভিনিউ জেনারেশন হয় এবং তার কত শতাংশ ওরা পায় সেটা আপনার বন্ধু বান্ধব নিশ্চয়ই জানে। তাহলে এই যে শোষণের জায়গাটা, ওরা অন্যদের তুলনায় তার টাকার অঙ্কটা একটু বেশি বলে অতটা মনে হয় না, কিন্তু যারা একেবারে সর্বহারার মধ্যে পড়ছেন আর কি, যার প্রতিদিন হাতুড়ি পিটিয়ে 100-120 টাকা রোজগার হয়, তিনি তার অধিকারের জন্য লড়াইয়ে যাবেন অনেক দূর, কিন্তু তার কারখানাটা বন্ধ হয়ে যাবে এই লড়াই তো কেউ করতে পারে না, তাহলে তো দুয়ারা ভাটটি বন্ধ হয়ে যাবে। বামফ্রন্ট এলে কারখানা আবার তৈরি হবে, এই কথাটা আমরা বলতে পারি। আর এই কথাটা উনি বলেছেন, তাতে একটা জিনিস গুরুত্বপূর্ণ যে ন্যারেটিভটা, যে বিরোধীরা বলতো এত কারখানা বন্ধ হয়ে গেছে আর আমরা বলতাম এত কারখানা খুলেছে। এটা বামফ্রন্ট আমলের আপনি যদি শেষ 5 বছর দেখেন, বিরোধীরা বলতো কারখানা বন্ধ, আমরা বলতাম কারখানা খোলা। মানে বামফ্রন্ট আমলের শেষ 5 বছরের ন্যারেটিভ ছিল, সোশ্যাল স্ট্রাকচার ছিল যে কারখানা হবে কি হবে না, মানে কাজ হবে কি হবে না।
কিন্তু আপনি যদি এই সরকারের আমলে শেষ 5 বছরের ন্যারেটিভ দেখেন, সেখানে কারখানা কাজ নিয়ে কোনো কথা নেই, সেখানে ধর্মস্থান হবে কি হবে না এই ন্যারেটিভটা নিয়ে চর্চা হয়। বামেদের প্রথম কাজগুলোর মধ্যে একটা যে ওই ন্যারেটিভটাকে ধর্মস্থানের বদলে কর্মস্থানের দিকে হচ্ছে যে নিয়ে যাওয়া। কারণ ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, ওটা সরকারের উপর নির্ভর করে না, কিন্তু আমি কাজ পাবো কি পাবো না, ধর্মস্থানের জায়গায় কর্মস্থানটা হবে কি হবে না, ওইটা আসলে সরকারকে করতে হয়, যেটা বামফ্রন্ট সরকার এলে হবে। তো আজকে সেক্টর 5, ডিএলএ, টিসিএস, ইকোস্পেস লাখ লাখ ছেলে কাজ করছে, পরবর্তীকালে তাদের পরিস্থিতি কি হবে এটা একটু আপনার দিয়ে জানতে চাই। আজকে মনে হয় সেক্টর 5টাই জীবিত আছে, আমার দিক দিয়ে মনে হয় এটা সেক্টর 5টাই জীবিত আছে, যেহেতু বুদ্ধবাবুর স্বপ্ন ছিল এটা আরো ডেভেলপ করতো যদি থাকতো। সেক্টর 5 নিউ টাউন রাজারহাটের বিরাট জায়গা, তারপরে হচ্ছে আপনার বামতলা লেবার কমপ্লেক্সে ওইখানে বিরাট জায়গা নিয়ে এই আইটি ইন্ডাস্ট্রি যেটা এখন ফ্লারিশ করছে। কি বলছেন? হ্যাঁ, মানে আমি বলছি যে তার বাইরে আরো বিরাট জায়গা নিয়ে আইটি ইন্ডাস্ট্রি ফ্লারিশ করার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। ফলে এই যে বুদ্ধবাবুর স্বপ্ন তো শুধু বুদ্ধবাবুর ভাইপো কি নিরুপম বাবুর ভাইপো কি গৌতম বাবুর ভাইপোদের জন্য নয়, ওটা পশ্চিমবাংলার সব ভাইপো ভাইজিরা কাজ পাবে কিনা সেটাই স্বপ্ন। তাহলে সেই স্বপ্ন পূরণ হবে, আবার নতুন করে ইন্ডাস্ট্রি তৈরি হবে। যখন বামফ্রন্ট সরকার আসবে তখন কাঠমানির সমস্যা থাকবে না, তখন ইন্ডাস্ট্রির লোকজন যেমন শুভেন্দু অধিকারী ইডিজিকে হলদিয়া থেকে তাড়িয়ে দিয়েছিলেন সেই ব্যবস্থা থাকবে না, পাড়ায় আপনার বাড়ির ছাদে সেট করতে গেলে কাউন্সিলরকে কাঠমানি দেওয়ার ব্যবস্থা থাকবে না। ফলে তখন আবার নতুন করে শিল্প সম্ভাবনা তৈরি হবে। এবং যেটা উনি বলেছেন, আইটি ইন্ডাস্ট্রিটা আরো বেশি করে ফ্লারিশ করতে হবে, কারণ আমাদের ভবিষ্যৎ প্রযুক্তিগত উন্নতি, এআই ইত্যাদি, রোবোটিক্স ইত্যাদি, সেগুলো তো আমরা মানে প্রযুক্তিকে তো আমাদের গ্রহণ করতে হবে সাদরে। তাহলে সেই দিকে আমাদের কাজের সুযোগ আরো বাড়বে, তার জন্য আরো বড় জায়গা জমি ইত্যাদি দেখে নতুন ইন্ডাস্ট্রি ওই দিকে নতুন প্রজন্ম যে কাজ শিখবে সেই দিকে অবশ্যই পরবর্তী বামফ্রন্ট সরকারকে এগোতে হবে। একটা অভিনব সংবাদ কার্যত আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে সাধারণ মানুষ প্রশ্ন করছেন এবং প্রার্থী উত্তর দিচ্ছেন। এই প্রশ্ন এবং উত্তর আপনাদের কেমন লাগলো এটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পানিহাটি থেকে ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ।